হ্যালো বন্ধুরা, আজ আমরা যাচ্ছি বাউল সম্রাট লালনের দেশ কুষ্টিয়াতে। স্টেশন থেকে সকাল 8টায়। তো চলুন বন্ধুরা, আমরা যাই লালনের দেশ কুষ্টিয়াতে। আমরা দর্শক বন্ধুরা অবশেষে চলে আসলাম লালনের স্মৃতি বিজড়িত এখানে কুমারখালী যে থানার শেউরিয়া গ্রামে। এখানে মূলত লালন তার সাধনা শুরু করে এবং লালনের কত ঐতিহ্য এখানে সংরক্ষিত আছে। লালনের মাজারটাও এখানে। আজকে কত মানুষ এখানে লালনের স্মৃতি বিজড়িত কত কিছু এখানে বিক্রি হচ্ছে। দেখুন বন্ধুরা এখানে অনেক কিছু আছে, যেখানে লালনের ব্যবহৃত অনেক কিছু আছে যেগুলো লালন ব্যবহার করতেন, সেই টাইপের জিনিসপত্রগুলো মূলত এখানে বিক্রি হচ্ছে। তো চলুন বন্ধুরা, আমরা এখন লালনের আখড়া বাড়িতে প্রবেশ করি এবং আপনাদের দেখানোর চেষ্টা করি। এটাই হচ্ছে লালনের সেই মাজার বলতে পারি। তো লালনের মাজারের ঠিক সোজাসুজি রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি লালনের সেই স্মৃতি বিজড়িত শেউরিয়ার আখড়া বাড়ি। মূলত এখানে আগে অনেক জরাজীর্ণ অবস্থায় ছিল। বাংলাদেশ গভর্নমেন্ট এখানে পর্যটকদের জন্য অনেক কিছু ব্যবস্থা করেছে। তো তারই অংশ হিসাবে এখানে একটি মিউজিয়াম আছে, এখানে একটি অডিটোরিয়াম আছে। তো আমরা এখানে কত দর্শক, দেখুন কত দর্শক আছে, তারা ছবি তুলছে সব কিছু। এখানে লালনের সেই বিখ্যাত একতারা, দেখুন লালনের বিখ্যাত সেই একতারাটিও এখানে আছে। সেই লালনের একতারা। হ্যাঁ, এখানে কত মানুষজন ছবি উঠাচ্ছে। এখানে সাইজির একতারা, দেখুন সাইজির একতারা। এটা আসলে উদ্বোধন করা হয়েছে কুষ্টিয়া জেলা প্রশাসকের তত্ত্বাবধানে 2020 সালে, এবং বাস্তবায়ন কমিটিতে যারা ছিলেন তাদের নাম সাইজির একতারা। তো দেখুন সাইজির একতারাটা আসলেই একটি আইকনিক, একটি সিম্বলিক, একটা লালনের সিম্বলিক বলা যেতে পারে, যে লালন বলতেই একতারা বলতেই লালন। তো এটাই হচ্ছে লালনের একতারা। দেখুন এটা হচ্ছে লালনের যেই মেন মাজার, যেটার মধ্যেই শুয়ে আছে লালন। আর এখানে অজস্র লালনের অনুসারীরা লালনের মাজারের এই জায়গা মূলত শুয়ে আছে। এখানে লালনের অনুসারীরা এখানে দেখুন অনেকগুলো কবর। ঠিক লালনের যে মাজারটা, সেই মাজারের পাশেই মূলত এই কবরগুলো। এখানে বলা হয়েছে যে এখানে কিছু টেলিভিশন শিল্পী আছে। ফকির লালনের পালিত পিতা, ইনি হচ্ছেন ফকির লালনের পালিত পিতা। এখানে হচ্ছে আরও কিছু সাধক আছেন, হ্যাঁ,
এখানে এখানে আছেন লতিফ শাহ ফকির, যেটা ভারতের মুর্শিদাবাদের থেকে লালনের অনুসারী হয়ে এখানে এসেছিলেন এবং এখানেই মৃত্যুবরণ করার পরেই মূলত তাদের সমাধিটা এখানে রয়ে গেছে। তো দেখুন, লালন বলতেই যে আমরা হয়তো একতারা বুঝি তা না, লালনের আলাদা একটা দর্শন সবসময় ছিল এবং ইসলামিক ইউনিভার্সিটিতে থেকে লালনের উপর একটি ডক্টরেটও চালু হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি। তো মাজারের ভিতরে ছবি তোলা নিষেধ, তাই আমরা দেখাতে পাচ্ছি না। মূলত এই যে রাস্তাটা এই রাস্তার ভিতর দিয়েই যে সামনে যেই দরজাটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, সেই দরজার মধ্যেই মূলত ঢুকলেই ফকির লালন শাহর মাজারটা আমরা দেখতে পাবো। তবে এখানে ভিতরে ছবি তোলার কোনো অবস্থা নেই, কর্তৃপক্ষ লিখে দিয়েছে যে ভিতরে ছবি তোলা নিষেধ, তাই আমি লালনের ছবিটা ভিতরে হয়তো দেখাতে পাচ্ছি না। কিন্তু এখানে অনেক লালনের যে অনুসারীরা আছেন তাদের কবর এখানে দেখুন। আর এইখানটায় লালনের একটি মূর্তি স্থাপন করা হয়েছে, যেটাকে মরাল বলে। আর এই মাজারটা মূলত উদ্বোধন করা হয়েছে 2017 সালে। তো এই হচ্ছে অবস্থা। ভিতরে ঢুকতে দেবে না? আচ্ছা, না, ছবি তোলা নিষেধ, কিন্তু হয়তোবা ভিতরে ঢুকতে দিবে আর কি। তো যেহেতু ছবি তোলা নিষেধ, এই জন্য আমরা ছবি তুলতে পারছি না। কিন্তু দেখুন, এই হচ্ছে লালন শাহর মাজার। আর এখানে হচ্ছে একটি অডিটোরিয়াম আছে, কিন্তু সবসময়ই লালনকে নিয়ে গান বাজনা অনেক কিছু হয়। এইটা মূলত দেখুন লালন একাডেমিক কমপ্লেক্স, এটা উদ্বোধন করেছেন হচ্ছে 2004 সালে। তো এই হচ্ছে অবস্থা। তো আর এইখানটায় আছে লালনের একাডেমি ভবন। আমরা একটু পাশ দিয়ে যাই লালনের একাডেমি ভবনটা একটু দেখতে। আমরা ফকির লালন শাহের মাজারের একেবারেই পাশে, খুব কাছাকাছি এইখানটাই কিন্তু ওই যে ফাঁকা যে জায়গাটা, এর মধ্যেই কিন্তু ফকির লালন শাহ এবং তার পালিত মাতা ঘুমিয়ে আছেন। তো হচ্ছে চাচি আপনি এখানে কি দেখতে আসছেন? দেখতে আসছি। আচ্ছা, এটা কি উদ্দেশ্যে আপনি দেখতে আসছেন? বাড়ি এখানে। আচ্ছা। তো হচ্ছে লালন সম্পর্কে আপনি কি কিছু জানেন? লালন সম্পর্কে আপনি জানেন যে হচ্ছে লালন কে ছিলেন বা না জানেন না? আচ্ছা, ঠিক আছে। তো এখানে হচ্ছে একটি দেখুন না, এখানে একটি অডিটোরিয়াম আছে। এইটা, আর এইটা হচ্ছে মিউজিক বা লালনের মিউজিয়াম আর কি, একাডেমিক ভবন। তো আর এখানে পর্যটকদের উদ্দেশ্যে কিছু নিদর্শন, কিছু মানচিত্র, কুষ্টিয়ার পর্যটক উদ্যোক্তার একটি মানচিত্র, এখানে পর্যটন উদ্যোক্তা মানচিত্র, উপজেলা প্রশাসন কুষ্টিয়া। তো এখানে মূলত বেশ কিছু জিনিস দেওয়া আছে আর কি। তো আপনারা কুষ্টিয়া আসলে অবশ্যই এই দর্শনীয় স্থানগুলো আপনারা দেখবেন। এখান থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এইগুলো একটু দেখানোর চেষ্টা করি। এইটা কুষ্টিয়া শিলাদা কুঠিবাড়ি, এরা কয়া বিপ্লবী বাঘা জটিন ইকো পার্ক, এটা ব্রিটিশ বিরোধী বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য, গগন, মানে আমি এখানে নাম বলে বোঝানো যাবে না যে এখানে কুষ্টিয়াতে আসলে আপনাদের কত জায়গা আছে, যে জায়গাগুলো আপনারা খুব সহজে দেখতে পারবেন। আমি এই জায়গাগুলো খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি যে এই জায়গাগুলো আপনারা অবশ্যই কুষ্টিয়া আসলে আপনারা এই জায়গাগুলো আপনারা দেখতে ভুলবেন না। তো আমরা দেখেন কত জায়গা আছে দর্শনীয় স্থান। এখানে জেলা প্রশাসনের উদ্যোগে এখানে একটা পুরো ম্যাপই দেওয়া হয়েছে আর কি, যাতে কুষ্টিয়া আসলে আপনারা লালনকে তো দেখবেনই, পাশাপাশি আপনারা
কুষ্টিয়ার ঐতিহ্যবাহী যত স্থাপনা আছে সেগুলো আপনারা দেখবেন। তো সুতরাং এই যে লালনের মাজার, এই যে অডিটোরিয়াম, এবং আমরা এখন হচ্ছে কিছু গান শুনবো। গান শোনার পরেই আমরা এই মিউজিয়ামের মধ্যে ঢুকবো। তো চলুন আমরা একটু গান শুনি। লালনকে তো খানা আমরা চলে এসেছি লালন অডিটোরিয়ামে। এখানে মূলত অডিটোরিয়ামের মধ্যেই এখানে গান বাজনাগুলো শুরু হয় এবং এখান থেকেই দেখা যায় কত দর্শক বন্ধুরা, কত দর্শক এখানে গান শুনছে। দেখুন এখানে সারাদিনই এরকম গান বাজনা চলতে থাকে সব সময়। মূলত লালনকে নিয়ে সাধনা, লালনের গান, লালনের আধ্যাত্মিক সব কিছু নিয়েই মূলত লালনের গান, লালনকে চর্চা করা হয় এক কথায় এই কুষ্টিয়ার সেউরিয়াতে। তো আমরা গানগুলো শুনি। আমি ঢাকা থেকে আসছিলাম আর কি। তো আপনি এখানে লালনের এই আখড়াবাড়িতে কি মাঝে মাঝে আসেন নাকি কতদিন পর পর আসেন এখানে? আমি কুষ্টিয়ায় 14 বছর আছে। 14 বছরের ভিতরে ধরেন এখানেই ধরেন কাটাই অনেক সময়, এখানেই সবসময় কাটান। আচ্ছা, ঠিক আছে। তো লালন এত জায়গা থাকতে আপনার এই লালনের এইখানটাই আপনার ভালো লাগে কেন একটু বলবেন কি? লালনের ধরেন আমি লালনের আশিকান, আমি ভক্ত না, আমি হচ্ছে আশিকান। যে আশিকানরা হচ্ছে তার লালনের কিছু গানমান গায়, তাদের বলে আশিকান। আর যারা ভক্ত তারা ধরেন ওই ডিম খায় না, ওই মাংস খায় না, ওরা ডাইল মাল শাক মাগ এই ধরনের তা খায়। তো
লালন সম্পর্কে আপনার কি মন্তব্য? লালন এখানে কত আগে আসছিলেন, বা লালন সম্পর্কে আপনি কি জানেন যে লালন যে কুষ্টিয়ার এই জায়গায় আসলো, মানে কবে নাগাদ আসলো, বা লালন কেন এখানে আসলো, অন্য কোথাও না গিয়ে এখানে আসলো কেন, এই সম্পর্কে জানা আছে কি? এই জায়গাটা খুব গভীর জায়গা ছিল, আচ্ছা মানে গর্ত জায়গা। আচ্ছা তার মানে যে এই স্রোতটা, এই স্রোতে ভাসিয়ে আইছিলে এনে এই গভীরে এসে বাঁধিছিলে, এর উপরে আসে জাতি বাড়ছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনি বলছেন যে আপনি বলছেন যে এই যে পাশে যে গড়াই নদী, এই গড়াই নদী থেকে সে ভেসে এসেছিল, মানে কোথা থেকে আসছিল তার না, তার তার তার- তার কোনো ওয়ারেস নাই। তার কোনো না। আচ্ছা, এই জন্য ওই লালনের যেই মাজারের মধ্যে লেখা আছে যে লালনের জন্ম হচ্ছে অজ্ঞাত, মানে কেউ জানে না, তাই তো? হ্যাঁ তাই তো? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। কেউ জানে মানে না। লালনের জন্ম অজ্ঞাত, কেউ জানে না কেউ যে জানে না। লালনের আসলে পরিবার কে ছিলেন, লালন কোথায় তার জন্ম হয়েছিল, বাট সে নদী থেকে ভেসে আসছে। হ্যাঁ, তাই ভেসে তো? আসছে। আচ্ছা আচ্ছা, ওকে, তো ভালো থাকবেন আর কি। এই যে কোন জাতের ছেলে বা কে কে আজ পর্যন্ত কেউ সে হিন্দু, না। সে হিন্দু কি মুসলিম, সেটাও আপনি জানতেন না? আচ্ছা, কেউ জানতেন না। ওকে, হ্যাঁ। থ্যাংক ইউ। হ্যাঁ, কথা হচ্ছিল লালনের একটি সাধকের সাথে, যিনি এখানেই থাকেন, এখানেই গান। তো এখানেও এরকম এই অডিটোরিয়ামের নিচে অনেক লালনের অনুসারীরা আছে। এই যে এইখানটায় যেমন, এখানে কিছু অনুসারীরা আছেন, এখানেও তেমন কিছু অনুসারীরা আছেন, যারা লালনের এই মাজারকে কেন্দ্র করে ইনারা এখানে থাকেন এবং জার্নি লালন শেষে দর্শন নেওয়ার চেষ্টা অবশেষে করেন। কুষ্টিয়া তো পৌঁছালাম। এখানে হচ্ছে কুষ্টিয়া পৌঁছানোর এই পরে দেখলাম এখানেও কুষ্টিয়ার কিছু কোর্ট লালনের স্টেশন। ভক্ত এখান অনুসারীরা থেকে আমরা আছেন। চলে যাব এখানেও লালন একাডেমিতে। কিছু মানুষজন হয়তো রাতের বেলা থাকেন, এখন হয়তো নেই। তো এখানেও এরকম কিছু লালন ভক্ত এবং তার অনুসারীরা, এখানে বিভিন্ন লালনের ইনস্ট্রুমেন্টগুলো আছে, এখানেই হচ্ছে লালনের এই ভক্তগুলো থাকেন। তো আমরা আসলে মূলত লালনের উপরে আসলে ইসলামিক ইউনিভার্সিটিতে একটি ডক্টরেট চালু করছে রিসেন্টলি। তো সেখানে আমরা এনাদের কাছে একটু কথা বলার চেষ্টা করব। চাচি, আপনার সাথে কি একটু কথা বলা যাবে 2 মিনিট? আচ্ছা, আমি মূলত একটা ইউটিউব চ্যানেল থেকে আসছিলাম। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে রাফানস ভাই। তো হচ্ছে মূলত আমি ঢাকা থেকে আসছিলাম লালন সম্পর্কে একটু জানার জন্য আর কি। তো আপনি হচ্ছে এইখানটায় কি মাঝে মাঝে আসেন, নাকি কোনো একটা নির্দিষ্ট সময় আসেন? প্রতিদিনই আসি। প্রতিদিনই আসেন? আমি লালন অনুসারী, লালন ভক্ত, সেই কারণে আমি বাসা টাসা নিজের বাড়িতে ঘর ছাড়িয়ে আসি, এখানে একটা রুমে ভাড়া থাকি। আচ্ছা আচ্ছা আর এখানে অলস টাইম থাকি, 10 টাকা থাকি। আচ্ছা। তো এত জায়গা থাকতে এইখানে কেন, মানে এইখানে কেন একটা মনের টান, মনের ভালোবাসা, বিশ্বের একটা সম্রাট। আর অনেক চিন্তা ভাবনা, 25 বছর গুরু ধরার জন্য অনেক গুরুর কাছে গেছি, দেখছি সব বিস্তারিত করে বিচার আচার করে দেখলাম যে এটাই সঠিক। এটাই সঠিক। আমাদেরটা একেশ্বর, মানে হক যাকে বলে আমরা ভক্তি দিই, ইয়া হক বলি। মানে হক মানে সত্য বল সুপথে চল। সেই জন্য বলে না, সত্য বল সুপথে চল ওরে আমার মন, মানে সেই জন্য এটাই আমাদের কাছে সঠিক। আচ্ছা আচ্ছা আমরা বিশ্বাস করি এটাই আমার একেশ্বর। আচ্ছা আর এটা আমরা বইয়েও পাইছি আচ্ছা যে আমরা যখন কিয়ামতের দিনে, এখন তো 4 তরিকা, হ্যাঁ 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 সব তরিকা ভেঙে একটাই তরিকা হবে একেশ্বর, সেটা হলো এটা। আচ্ছা আচ্ছা সেই জন্য আমরা এটা বিশ্বাস করি। আচ্ছা। তো মনের এই থেকে- জন্য কি, মানে ঘর বাড়ি সবকিছু ফেলে হ্যাঁ, ত্যাগে লোভ লালসা ভিতরে থাকলে ধর্ম হয় না, ধর্ম হয় না? বাসায় থাকলে ধর্ম হয় না। আচ্ছা, আচ্ছা। এই নাতিপুতির জ্বালা, ছেলে মেয়ের জ্বালায় যন্ত্রণা, ওদের মানুষ করে বিয়ে শাদি দিয়ে আচ্ছা এখন মনে করছি যে এখন আমার পথ আমার খোঁজার দরকার। এতদিন তো ওদের কাজে ব্যস্ত ছিলাম, আচ্ছা আচ্ছা এখন নিজের কাজে ব্যস্ত থাকার জন্য এখানে আসা। এখানে আসা। আচ্ছা, তো লালন আসলে এত জায়গা থাকতে কুষ্টিয়া আসলো কেন, বা লালন কিভাবে কুষ্টিয়া এসেছে এবং এই সেউরিয়াতে এসেছে? বাজান, এইটা কিভাবে বলবো, আল্লাহ পাক যাক যেখানে রাখবে সে সেখানে থাকবে, এটা সম্পূর্ণ। আপনার জানা মতে মানে কিভাবে আসছে এখানে? উনি পক্স জ্বরে ভুগছিলেন, ওকে।
শুনি আগে তো পক্স হলে মানুষ মারা যেত অনেক, আমরা ছোট ছিলাম তখনও জানি। উনি পক্স জ্বরে যখন আসি নদীর ভাসি আসে, আচ্ছা তখন ওই যে ওনার পালক পিতা মলম শাহ, উনি কিন্তু হাজি মাওলানা মলম শাহ, আচ্ছা উনি উজু করতে যায় দেখছে যে এরকম পক্স জ্বরে কলার ভেলায় ভাসানো। আচ্ছা পরে ওনার বিবি ওই যে মতিজান রানী ফকিরানী ওর পাশেই আছে পালক মাতা, উনিরা যায় দুইজন নিয়ে এসে লালন পালন করে, ওরা ওদের দিয়াই নাম এই লালন। আচ্ছা, ওদের দেওয়ার নামই লালন। লালন। আচ্ছা, তার মানে ওই বাবাও বলতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে লালনের পক্স হয়েছিল, ভেলায় ভাসিয়ে দিয়েছিল। তো কোন দেশের থেকে আসছে উনি আচ্ছা। আসলেও মুসলিম না হিন্দু না খ্রিস্টান না মানে বৌদ্ধ লালনের কোনো কেউ জাত- জানে না, জাত ধর্ম নাই। সেই জন্য তো বলে লালন বলে কোন ফকির, ফকির লালন বলে যে কোন জাতের ছেলে, ও তো নিজেও জানে না। সে নিজেও জানে না। সেই জন্য তো উনি কোনো জাতের ধর্ম বিধান ভাগ করি নাই বলি, দেখেন আমরাও সনাতন ধর্মও মানি, আচ্ছা খ্রিস্টানও ঘৃণা করি না, মুসি বৌদ্ধ মুসলিম আমাদের এই ভিতরে, আমাদের এই ধর্মের ভিতরে আমরা যারা তরিকায় আছি, অনুসারী আছি, আমরা সবাই সনাতন ধর্মও মানি, সবই মানি, আমরা মন্দির গির্জায় সব জায়গায় সব যাই। মানে। আচ্ছা, একটা কথা আছে যে যেমন আমাদের মুসলিম তারা মারা গেলে তাদের কবর দেওয়া হয়, হিন্দু মারা গেলে তাদেরকে পোড়ানো হয়, তো আর খ্রিস্টানদেরও অনেক সময় কবর দেওয়া হয়। তো যেহেতু লালনের এখানে কবর আছে, তো আপনার কি মনে হয় লালন কোন ধর্মের ছিলেন? লালন মানেছে সব তরিকা মানি, একেশ্বর বুঝতে পারছে। কিন্তু লালনকে তো কবর দেওয়া হয়েছে এখানে। হ্যাঁ হ্যাঁ, এখানে যে মাজার হবে, মাজার না থাকলে তো এত সারা বিশ্বের কেউ আসতো না, জাগ্রত হইতো না, কেউ জানতো না যে এত বড় একটা পৃথিবী জুড়ে কিন্তু একটা আচ্ছা সম্রাট, আচ্ছা কেউ তো জানতো না বাবা। আচ্ছা সেই কারণেই তার দাও করেছে, একটা স্মৃতি শহীদ বানাই রাখা হয়েছে, সবাই আসছে আচ্ছা, ভক্তি তার করছে। মানে আপনি বলছেন আমরা কি যে- দেখি ভক্তি করতাম, যে তার লালনকে জন্য সারি, লালনকে তার যে আমরা শ্রদ্ধা করার দেখিনি। জন্য হ্যাঁ। একটা কিছু লাগবে, লাগবে। আর সেই কারণে মূলত তার এই এই মাজারটা। আমরা যদি গত হয়ে যাই, একদিন তো যাবই, হ্যাঁ। কোন সাইজের মতো ভাগ্য আমাদের হবে নাকি, আমাদেরও এরকম রওজাই হবে। আচ্ছা 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 তাই সাইজের মতো তো এত ভক্তি হয়তো পাবো না, আচ্ছা। আশা করি নেই। মানুষ আশাই তো বুক বাঁধি থাকে, আচ্ছা। আশাই সব কিছু, আচ্ছা আশার কারণেই তো বাড়ি ঘর, সন্তান, স্বামী, সমস্ত মানে আত্মীয় স্বজন ত্যাগ করি তো আশা, আচ্ছা আচ্ছা, এই আশার জন্য যে দেখি সাইজ কি করে, সে দেখি সাইজি কি করে। আচ্ছা ঠিক আছে, পরের আপনার আশায় বসে আছে সাইজের কাছে। আচ্ছা ঠিক আছে, তো আপনার সাথে কথা বললে ভালো লাগলো। ঠিক আছে, তো আপনাদের সকল সাধনা পূর্ণ হোক আশা করি। হ্যাঁ, ওকে। কথা বলছিলাম লালনের অনুসারী কয়েকজনের সাথে। এখন দেখুন গানের এখানে পর্বগুলো শেষ হয়ে গেছে, তো ভিডিওটি একটু বড় হবে, তারপরও আমি চেষ্টা করছি যে এখানকার এনভায়রনমেন্টগুলো কীরকম। এখানে দর্শনার্থীদের জন্য দেখুন একটু ব্যবস্থা আছে, পুরুষ এবং মহিলা টয়লেট আছে ঠিক অডিটোরিয়ামের পাশে, তো যে কেউ আসতে পারে এখানে এসে লালনের এই মাজারটাকে একটু দেখতে পারে। তো আমরা এখন চলে যাব হচ্ছে লালনের সেই অডিটোরিয়াম ঠিক না, লালনের মিউজিয়ামে। তো সেই মিউজিয়াম থেকে আমরা মূলত মাত্র কয়েকটি ব্যবহৃত জিনিস আছে, এছাড়া কিছুই নেই। লালনকে ওইভাবেই সংরক্ষণ করা হয়নি। দেখুন এখানে ভক্ত, তারা হচ্ছে লালনকে মানে জানে, এই জন্য এই ভক্তগুলো সাধুর কাছ থেকে কিছু দীক্ষা নিচ্ছেন। তো এইভাবেই দিনের পর দিন, যুগের পর যুগ, মাসের পর মাস চলে যায়, কিন্তু লালনের ভক্ত অনুরাগীরা চলে যায় না। তারা লালনের দীক্ষায় দীক্ষিত হয়ে তারা লালনের অনুসারী হয়ে যায়। ঘর বাড়ি, মায়া মমতা, ধন সম্পদ সব কিছু ফেলে, একটু আগে যেই ইন্টারভিউগুলো দেখলেন সেটা কিন্তু ঠিক এরই প্রতিফলন। দেখুন বন্ধুরা, এখানে কত লোকজন আসছেন। লালন মিউজিয়াম যেটাকে বলে, তো এই হচ্ছে লালন মিউজিয়াম। তো দেখি আমরা একটু লালন মিউজিয়ামে ঢুকি।
লালন মিউজিয়ামে ঢুকে আমরা একটু দেখি এর মধ্যে কি আছে। হ্যাঁ, তো দেখি এখানে একটু টিকিটের মূল্য, এখানে টিকিটের মূল্য হচ্ছে 10 টাকা লালন মিউজিয়াম। তো আমরা একটু লালন মিউজিয়ামে ঢুকবো। আমরা 10 টাকা দিয়ে একটি টিকিট কাটলাম লালন মিউজিয়ামে ঢোকার জন্য, লালন একাডেমিতে। এখন একটু ঢুকি। ঢোকার পরে এইরকম একটা ছবি দেখবেন, মিউজিয়ামের মধ্যে। এইটা হচ্ছে মূলত লালনের ব্যবহৃত একটি দরজা। এখানে লেখা আছে লালনের ব্যবহৃত দরজা। আর এখানে হচ্ছে লালনের শিষ্যগণের ব্যবহৃত একটি ডেস্কি। এছাড়া মূলত লালনের কিছু পেন্টিং আছে, বাট এইটা লালনের ঠিক না। এইটা হচ্ছে, দেখুন আমরা আস্তে আস্তে এই পেন্টিংগুলো অবশ্যই দেখাবো মিউজিয়ামের। তার আগে এইখানটা দেখানি, লালনের ব্যবহৃত একটি জলচকি আছে। এখানে লালনের ব্যবহৃত একটি জলচকি, এইটা হচ্ছে লালনের ব্যবহৃত জলচকি। এখানে আছে হচ্ছে কিছু একতারা, এইখানটায় আছে এটাকে বলে হচ্ছে হুক্কা। সেই হুক্কাটা, এখানে হুক্কার ছাই দেখুন, হুক্কার ছাই, এই নল, এটা জানি না লালন খেত কিনা। আর এখানে লালনের ব্যবহৃত বেশ কয়েকটি জিনিস আছে, যেটা একটা চাবি আছে, একটি চুড়ি আছে। আসলে লালনকে ওইভাবে সংরক্ষণ করা হয়নি। আর এটা লালনের ব্যবহৃত এই জিনিসগুলো আছে। এখানে একটু সাউন্ডের, এখানে একটি লালনের ছবি, লালন ভক্ত শিল্পীদের আঁকা চিত্রকর্ম। কারখানা যাদ গেল লালনের জীবদ্দশায় তৈরি করা একমাত্র চিত্র। এটা হচ্ছে 1889 খ্রিস্টাব্দে আঁকা যতীন্দ্রনাথ ঠাকুরের। এটাই হচ্ছে সেই ছবি। গোপনে যে বেসার কি ক্ষতি হয়, এই যে লালনকে কেন্দ্র করে মানুষের একটি ছবি আঁকছে। এই হচ্ছে লালন, কাঠের লালন। এটা বেসিক্যালি, এখানে আরো কিছু ছবি আছে যে কথিত আছে যে লালন যখন কুষ্টিয়ার এই সেউরিয়াতে আসে, তখন পাশে যে গড়াই নদীতে তাই সে ভেসে আসে। এখানে সেটা তুলে ধরা হয়েছে। লালনের গায়ে ছিল পক্স হয়েছিল। তো সেই আগের দিনে পক্স হইলে তাকে বাঁচানো বড় কঠিন হয়ে যেত, এবং তারা কি করত, ভেলায় ভাসিয়ে দিত। জানতো যে এটা একটি দুরারোগ্য রোগ, এখানে কখনো এই পক্স ছাড়বে না। তো ওখান থেকেই কিছু মানুষজন লালনকে নদী থেকে তুলে আনে, এবং এনেই তার পালিত মা লালন পালন করে। এখান থেকে সেই নদী থেকে তুলে আনার পরে যে দৃশ্যগুলো, লালনকে নদী থেকে তুলে আনছে এই কিছু মানুষজন, তার কিছু ছবি দেখানো হয়েছে। এরপরে তুলে আনার পরে বাড়িতে এনে যে সেবা শুশ্রূষা করা হয়, লালনকে সারিয়ে তোলা হয়, এইখানটাই হচ্ছে, সেটা হচ্ছে লালনের সেই পালিত মাতা লালনকে সেবা শুশ্রূষা করার জন্য মূলত এনেছে। তো এটাই হচ্ছে গ্রামবাসী তাকে দেখছে যে লালনের পালিত মাতা তাকে কিভাবে সেবা শুশ্রূষা করে তাকে ভালো করে তুলেছে। দেখুন, লালন যখন ভালো হয়ে যায় তখন কিন্তু লালন তার সেই বিখ্যাত একতারা নিয়ে সেই
মাঠে ঘাটে প্রান্তরে সে লালন, এটা হচ্ছে ইয়াং লালন, সেই যুবক লালন। সে সে তার আধ্যাত্মিক গান, তার রচনা, তার কবিতা, এগুলো নিয়েই সে ব্যতিব্যস্ত হয়ে পড়ে। এরপরে দেখুন লালন আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যায়। তার সেই শিল্পের যে অনুরাগ, শিল্প সংস্কৃতি, সেগুলো কিন্তু লালন ভুলি নাই। লালন দেখুন সে তার একতারা দোতারা ঢোল নিয়ে কিন্তু সে সাধনে মগ্ন। লালনের এই ছবিগুলো দেখেই মূলত বোঝা যায় যে লালন আসলে সেই সময়ে একজন সত্যি সাধক ছিলেন। আর সে লালনকে সারা পৃথিবীর মানুষ স্মরণ করে। দেখুন তার ভক্ত অনুরাগী তৈরি হয়ে গেছে। এরপরে সে লালন পথে ঘাটে প্রান্তরে লালন তার সাধুর চরণ নিয়ে গান গেয়ে কত লালনের ভক্ত কিসে কিসে হাসছে। ফাইনালি এই যে লালনের আরেকটা ছবি, এবং এটা আরেকটা ছবি, এটা আরেকটা ছবি লালনের হবে কোনো এক সময়। আর তখন দেখাবো কুষ্টিয়ার আরও কিছু বিখ্যাত মহামনীষীর তাদের ঐতিহাসিক নিদর্শন এবং স্থান। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। টাটা, খোদা হাফেজ, ভালো থাকবেন এবং রাফান ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং অবশ্যই রাফান ভাইয়ের চ্যানেলটি গ্রো করার জন্য আপনাদের মতামত, আপনাদের পরামর্শ অবশ্যই আমাদের লাগবে। তো আজকে এ পর্যন্তই। করি কি উপায়, কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায়ে। এক খুঁটির পরে পরে সারা নিচে নাই ভূমি, নিচে নাই ভূমি। ঘর বেঁধেছে ভালো ঘর আমি, আইরে ঘর বেঁধেছে ভালো ঘর আমি। তিন পাগলের হলো মেলা নদী এসে, তোরা কেউ নদী এসে তোরা কেউ যাসনিও পাগলের কাছে, তোরা কেউ যাসনিও পাগলের কাছে। পাগলের নামটি এমন, কেউ বলে ফকির লালন ঘুম ধরেছে। পাগলের নামটি এমন, কেউ বলে ফকির লালন ঘুম ধরেছে। ঘুম ধরেছে তোরা কেউ, ঘুম ধরেছে তোরা কেউ যাসনিও পাগলের কাছে, তোরা কেউ যাসনিও পাগলের কাছে।